এবার আমি বক্তৃতা দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের এই জেলার আরক্ষাধ্যক্ষ শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। তিনি তার ব্যস্ত সময় থেকে আমাদের এই সময় দিয়েছেন, এই জন্য তার কাছে আমরা আরেকবার কৃতজ্ঞ। আমি মঞ্চে তাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, উপাচার্য এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ যে ভাষা দিবসে আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ আপনারা দিয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের আমি অত্যন্ত সম্মান করি, তাই আমি প্রথমেই আমার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন যার সাথে এটা শেয়ার করে আমি খুব গর্বিত হই, শ্রী শক্তি পাত্র এই জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, পড়াশোনা নিয়ে থাকেন। পাশে যিনি আছেন উনি প্রশাসক, উনিও গবেষক, একজন ডক্টর অমরকান্তি রায়, ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান আমি শুনেছি বিভিন্ন বক্তব্যে। এবং আজকের এইখানে উপস্থিত উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে প্রকাশবাবু আছেন আর মেম্বার্স অফ আদার প্রেস আছেন, তাদের সকলকে ভাষা দিবসের পক্ষ থেকে একজন বাংলা ভাষাভাষী মানুষ হিসাবে আন্তরিক শুভেচ্ছা। আমার কাছে আমার বক্তব্য খুব বেশি কিছু নেই। বিকাশবাবু আছেন, যিনি অত্যন্ত ভালো বাগ্মী, উনি অনেকটা বলেছেন। স্যার মানে শক্তিপাত্র সাহেব, উনি ভাষার গভীরে গেছেন, ভাষা শেখা, ভাষা এক ভাষা দু ভাষা। স্যারের একটা কথা আমি দ্বিমত পোষণ করি, আমেরিকান সিভিল ওয়ারের সাথে এক ভাষার কোনো সম্পর্ক আছে বলে আমি জানি না। আমেরিকান সিভিল ওয়ার ওয়াজ বেসিক্যালি একটা ইউনিয়ন অফ আমেরিকা, কনফেডারেশন অফ সাউথের মধ্যে লড়াই ছিল। আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে কনফেডারেশন অফ সাউথ পরাজিত হয়। তার সাথে স্লেভারি একটা বড় ইস্যু ছিল, সেখানে ভাষা কোনো রোল প্লে করেছে বলে এখনো পর্যন্ত কোনো সেরকম গবেষণা নেই, স্যার জানতে পারেন। তো আমার কাছে পুরো প্রত্যেক 21শে ফেব্রুয়ারি আমি নিজেকে একটা কথা সবসময় সকালে উঠে বলি, আর একটা লজ্জিত হওয়ার দিন। প্রচন্ড মিথ্যে কথা বলা, প্রচন্ড গিয়ে অভিনয় করা, আর তারপরে একটা মানে প্রচন্ড বাংলা ভালোবেসে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়া, এইটা এত বছর ধরে করতে করতে বিশ্বাস করুন এত অভিনয় করতে পারি না। আর অভিনয় করতে করতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আজকেও শহীদ বেদিতে মাল্যদানের সময় আমার এত লজ্জা লাগছিল, ট্রাস্ট মি, এইসব করার জন্য আমি এইসব করবো বলে। আর ওখানে 1952 সালে এই মানুষগুলো প্রাণ দিয়েছিল। এই যে একটা লজ্জা কোথাও আমি পুড়ে খায়, জানি না কেন। আমার মনে হয় সব আলোচনা, সব জিনিসগুলো খুব অপ্রাসঙ্গিক হয়ে যায় যখন ঘর থেকে বেরোনোর পরে সেই ঘরে আলোচনাটা শুধুমাত্র চায়ের পেয়ালায় তুফান তোলা আর আমার সেই বিষয়ে পাণ্ডিত্য প্রদর্শনের ক্ষেত্র হয়ে ওঠে। তখন ব্যাপারটা খুব আলগা এবং লেখি বলে আমার বরাবরই মনে হয়। আমার মনে হয় ভাষা দিবসের সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কেন কোনো অপ্রিয় বিষয়ে কোনো আনপ্লেজেন্ট কোশ্চেন করতে বাধা দিচ্ছি। কেউ মানে বলতেই দেন না যে যদি আপনি কোথাও একটু মানে মত প্রকাশটাও বলকানাইজ করে ফেলতে হবে। মানে আজকে ভাষা দিবস মানে আজকে ভাষা দিবসের সব ঠিকঠাক চলেছে, এটাই আপনাকে বলতে হবে। কেন এইরকম বাধ্যবাধকতাই বা কেন? ভাষা দিবস নিয়ে কোথাও কোনো চুলচেরা বিশ্লেষণ হতে পারে না যে ভাষা দিবস কেন হয়েছিল। আপনি যদি খুব পিছিয়ে গিয়ে সেই সময়কার গেজেটিয়ার্স দেখেন, বাংলাদেশ সরকারের রিপোর্ট ছিল ভাষা দিবস একদল প্রতিক্রিয়াশীল মানুষের আনরেস্ট করা চক্রান্ত ছিল। কি বলবেন আপনি? ভাষা দিবসে পুলিশ গুলি চালিয়েছিল, কে পুলিশ ডেকেছিল? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশ ডেকেছিল। কোনদিন তো বলেন না বিশ্ববিদ্যালয় চত্বরে ভাষা দিবস পালন করছেন, এরমই কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশ ডেকেছিল, পুলিশ ফায়ার করে দিয়েছিল। পুলিশ কেন ফায়ার করেছিল? পুলিশ ভুল করেছিল? নাও তো ভুল করতে পারে। পাশের মেডিকেল কলেজ আক্রমণ হয়ে গেছিল, রোগী ছিল। যদি এরকম ডিসিশন যেত যে পুরোটা আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারতো, লোকে মারাও যেতে পারতো ভাষা দিবস আন্দোলনে। তারপরে অ্যাসেম্বলি অ্যাটাক হয়েছিল, তারপরে পুলিশ ফায়ার করে দিয়েছিল। কি করবেন আপনি? পুলিশ হলেন আপনি ওই আবেগটাকে একটা আমার মানে মনে আছে বহুদিন আগে অশোক দাস সূত্রের একটা খুব ইন্টারেস্টিং লাইন ছিল, আবেগ আবেগ বাঙালি তোমার বুদ্ধি হলো না।
এত আবেগ সবসময়, যে কোনটাকে ধরবো তো আবেগে চিপে করে ফেলবো, ওর ভিতরে অ্যানালিটিক্যালি ঢুকতেই ভয় পাই আমি। 1857 সিপাহী বিদ্রোহ না ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, ইরফান হাবিবের মতন লেখক একবারে সরাসরি ক্লিন চিট দেন না, এটা হচ্ছে টিপিক্যাল সিপাহী ইউনিট, সিপাহীরা করেছিল সিপাহীরা। এই যে বিতর্ক, একটা জিনিসের বিতর্ক ওঠা মানে কিন্তু সেটা গেল নয়, বিতর্ক ওঠা নতুন আঙ্গিক তৈরি হয়ে যাবে, তাতে আরো গবেষণা হওয়া প্রয়োজন ছিল। তাহলে এই গবেষণাটা যদি বাংলাদেশের একটা তথ্য পত্রিকা লিটারেচার যদি এই কথা বলে থাকে যে ইট ওয়াজ এ প্ল্যান মুভমেন্ট, একটা আনরেস্ট করা সংক্রান্ত হয়েছিল, তাহলে আমরা কেন সেটা কাউন্টার করছি না? আমরা কেন তথ্য দিয়ে যুক্তি দিয়ে বলছি না যে না এটা ছিল স্বতঃস্ফূর্ত আমাদের ভাষার জন্য আন্দোলন? যতক্ষণ ওটা না বলে আমি শুধুমাত্র চিৎকার করবো যে আমারই বাংলা ভাষা, কে শুনছে আপনার কথা? 1952 21 ফেব্রুয়ারি শুধু ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা হয়নি, এদিকে একই সাথে ব্রিটেন ইজিপ্টকে স্বাধীনতা দিয়েছিল। পৃথিবীর কাছে অনেক বড় ঘটনা। আসলে বাঙালিকে কোথাও একটু যুক্তিবাদী হতে হবে, কোথাও একটু অপ্রিয় সত্য ফেস করতে শিখতে হবে। আমরা তো শেষ করে ফেললাম, আমরা তো কিছুই করলাম না। আমি তাই এই পরের জেনারেশনের যে ছেলেমেয়েগুলো বলছিল যে একটু মানে যুক্তির মোড়কে নিগড়ে দেখুন যে আপনি, আর যত আপনি স্ট্রং হবেন তত আমরা স্ট্রং, যত আপনি গুছিয়ে আমাদের কথা দিয়ে বলে আসবেন, যত আপনি ভালো ব্লগ করবেন, যত আপনি ভালো লিখবেন, তত আমাদের ভাষা শক্তিশালী হবে। আমরা এটা প্রমাণ করে দেব যে 21শে ফেব্রুয়ারির আন্দোলন স্বতঃস্ফূর্ত ভাষা আন্দোলন ছিল, তার বিপক্ষ যুক্তি আছে। আপনি কেন উর্দু বিরোধিতা করতে গেছেন? আমি শুনছিলাম অনেকে বলছিলেন এটাও হয় ওটা হয়, এটাও হয় ওটা হয়, তো বিরোধিতা করতে গেলেন। উর্দু আর বাংলা তো একই ফ্যামিলি থেকে এসছে, ইন্দো ইরানিয়ান ফ্যামিলি থেকে এসছে। উর্দু ইন্দো ইরানিয়ান ফ্যামিলি, বাংলা ইন্দো ইরানিয়ান। আপনি কেন বাংলা করতে গেছিলেন? আর একটা ইন্দো ইরানিয়ান ফ্যামিলির ভাষা আপনার কি ক্ষতি করেছিল? মেনে নিতেন, বুঝতে পারবেন? এইখানে প্রশ্নটা যেটা ফেস করতে সমস্যা হয়ে যায়। আমাদের ভাষা দিবসের সব থেকে বড় দরকার হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা আরো গভীরে ঢুকুক, আরো পড়ুক, আরো জানুক, আবেগে ভেসে না গিয়ে বাঙালি কোথাও তথ্যনিষ্ঠ চুলচেরা বিশ্লেষণে যাক, তবেই ভাষা শক্তিশালী হতে পারে। আমার কখনোই মনে হয় না যে এইভাবে মানে কোনোভাবে একটা জাস্ট কোনো কিছুকে ইউরোগাইজ করে, কোনো কিছুকে খুব মানে ইমোশনালি বড় করে দেখি আমি বড় হতে পারবো। আমি ইকবালুর রহিমকে চিনি, এই মুহূর্তে দিনাজপুরের এমপি, আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি বাংলাদেশ গিয়েছিলাম। ইকবালুর রহিম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আওয়ামী লীগের একজন এমপি। শুনছিলাম অনেক তর্ক হলো আমার সাথে, হি ওয়াজ ভেরি স্টঞ্চ। এটা আমি এটা কথা শুনতাম, আমি খুঁজছিলাম কি পড়াশোনা করেছিল, কোথায় নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে। আমরা শুধু এটা সেটা এটা হয়। যখন দক্ষিণে যাচ্ছেন তখন বলছেন ওরা না ভীষণ মানে শক্তি, জানেন তো, ওরা মানে ইংরাজি হিন্দি জানলেও বলবে না, আপনাকে ওইটাই বলবে। তখন গদগদ হয়ে ফিরে আসছেন একলো চেন্নাই থেকে। আমাদের এখানে এসে বলছেন দুটোর মধ্যে কোনো বিরোধ নেই, একসাথে মিলেমিশে। আপনি কোনটা বলতে চান তো ঠিক করুন। প্লিজ কাম আউট অফ ইউর স্লাম্বার, সে কি আপনি কি করতে চাইছেন লাইফে। এত ভয়ে কোথায় আছে আপনি? যদি এটা বিশ্বাস করেন যে এই ভাষাটাই সুপ্রিম, আপনি বলুন না জোর করে, আপনি ভুলও হতে পারেন মশাই, কে মাহাদ্বীপে দিয়েছে আপনাকে ঠিকভাবে পড়তে হবে, আপনি ভুল করেই বলুন, কিন্তু কোনো একটা সাইড দিন, টেক সাইডস, বি ফান, হ্যাভ ফেথ, নিজের উপর বিশ্বাস রাখেন। একটা ওই বলো না দুদিকেই পা দিয়ে একটু একটু করে মানে এই ভাষার সাথে ওই ভাষার, তাহলে আপনি কাঁসারে লড়তে গেছিলেন কেন? লড়াই মানে তো একটা প্রতিপক্ষ লাগে, আপনি কি একাই লড়েছেন নাকি দেয়ালে ঘুষি মেরেছেন? কেউ তো আপনাকে মেরেছে, তাহলে সে আপনার মতটা মানে না। তাহলে যে মানে না তার সাথে লড়াই হয়েছে কোন জায়গায়? আপনি এখন বলছেন সব ঠিক আছে, আপনি ভয় বলুন যে লড়াইটা ছিলই না, এটা লড়াই ছিলই না, আমরা এরকম বলুন। অথবা আপনি টিপে দিয়ে বলুন যে আমাদের ইমোশনাল লড়াই ছিল। 71-এ রাজনৈতিক বাংলাদেশের জন্ম ডেফিনেটলি 52-এর ভাষা আন্দোলন থেকে হয়েছিল। যদি কেউ আজকে ঐতিহাসিক ভাবে বলে যে 71-এর ভাষা বা 52-এর ভাষা আন্দোলন একান্তই রাজনৈতিক ভাবে ছিল, আপনি কিভাবে কাউন্টার করছেন? আপনি তো তাকে সেই লেগাসি টেনে নিয়ে চলে গেলেন। আপনি ঠিক যে জিওগ্রাফিক্যাল রিজিয়নে 1949-এ বলা হলো যে উর্দু রাষ্ট্রভাষা, তার সেই ঠিক জিওগ্রাফিক্যাল রিজিয়নকে আপনি
কার্ভ আউট করলেন বাংলাদেশ। তাহলে আপনি কি করে বলছেন যে এর মধ্যে রাজনৈতিক চেতনা, রাজনৈতিক কোনো টিম ছিল না কোনো একটা? যখন যা মনে হবে তখন তাই বলবো, যখন যেটা ইচ্ছা তখন সেটাই মানে গোল করে দেবো, এটা তো হয় না। আমার কাছে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি একটা ঘোষণা বলে করি, নতুন জেনারেশনের দায়িত্ব আপনাদের কাছে। আমরা সময়টা প্রায় ফেলেছি, আমরা বিতর্ক উস্কে দিতে পারি, আমরা চিন্তা জাগাতে পারি, চিন্তা করার জায়গাটা ওদের নিয়ে যান দয়া করে। ভাষা আন্দোলন নিয়ে নৈপক্ষিক আলোচনা হোক, সেই আন্দোলনের আলোচনার মধ্যে দিয়ে সমৃদ্ধ হোক আগামী দিনের নতুন জেনারেশন। আমি একটা ছোট্ট কোথাও প্রবন্ধ লিখেছিলাম, আমাকে একজন বলছিলেন আমি খুব 2-3 মিনিটে শেষ করবো, and that sums up my take on this issue. আমি যেটা কোথাও পাবলিশ করি, আমার এটা নিজের লেখা, I don't think I will bore you for more than 2 minutes. পৃথিবীর প্রথম ভাষাভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ, আপনি মানবেন? ভাষা দিয়ে কোন রাষ্ট্র তৈরি হয়নি বাংলাদেশ ছাড়া। রাজনৈতিক রাষ্ট্রীয় কাঠামো তৈরি হওয়ার সাল 1971 হলেও চেতনায় মরণে উপলব্ধিতে বাংলাদেশের জন্ম সম্ভবত 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিবৃত্তে 1947 পাকিস্তান ভারতের জন্ম, 1950 প্রজাতান্ত্রিক ভারতের জন্ম। আবার আমরা একটা বড় প্রশ্ন, কি অশুদ্ধ হতো? আমি সেদিকে ডিএমকে জিজ্ঞেস করছিলাম, কি অসুবিধা হতো যদি আমরা রিপাবলিক না হতো? হ্যাড ইট বিন এ গ্রেট মনার্কি? ফান, মানে উত্তর ছিল না কারো কাছে। 1971 বাংলাদেশের জন্ম, এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সোচ্চার উপস্থিতি কোথাও হারিয়ে ফেলেছে 1952। দুটো ঐতিহাসিক ঘটনার সাক্ষী 1952, একটা নিয়ে এখন কথা হচ্ছে, আর একটা ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন। র্যাডক্লিফ লাইন ভারত উপমহাদেশকে দুটো ভাগে ভাগ করেছিল। 1947 স্বাধীন হওয়া পাকিস্তান 1949 উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে, এবং সেটা মেনে নিতে পারেনি বাঙালি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরে প্রথমবার বাঙালি রাস্তায় নেমেছিল, আর বাঙালি বাংলাদেশ মাঝখানে টেরোরিস্ট যাকে বলা হয়, আপনি বলতে পারেন আর্ম স্ট্রাগল, কেউ বলে সন্ত্রাসবাদী আন্দোলন। আপনাকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলতেই পারেন, বলছেন, আপনি কাউন্টার করতে পারবেন না। আপনার কাছে যুক্তি নেই, তথ্য নেই, আপনি আবেগে বুঝছেন। আতঙ্কের শুরুটা তারপরে, এটাই আমার একটাই তার একটা বলা। ততদিনে ভারতবর্ষে হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, প্রতিবাদ হয়নি বাঙালি পক্ষ থেকে। বাঙালি প্রতিবাদের সব রক্ত আর আবেগ 1952 ঢাকা রাজপথে হারিয়ে ফেলেছিল। ভীতু বাঙালি, এই ভয় আর আত্মবিশ্বাসের অভাব দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে পরে 40 বছর। তারপর শুধু একদল ভীতু লোকের ভয়ে ভয়ে পথ চলা, নিজের ভাষা বলতে ভয় পাওয়া, নিজের ভাষা বলতে লজ্জিত হওয়া, এটাও করে দেখিয়েছে বাঙালি। আমার ছেলেটা ভালো বাংলা জানে না, এটা বলার মধ্যে শিক্ষিত বাঙালি বাবা মা কোথাও একটা স্থাগ অনুভব করতে শুরু করলো। এ যেন মাতৃভাষা কম জানলে ইংরেজি শিক্ষায় পারদর্শী হয়ে ওঠা যায়, এই বোকা বোকা ভাবনার একটা সমাজ চিত্রনাট্য। কোথাও যে এক ভাষার সঙ্গে অন্য ভাষা শেখার কোনো দ্বন্দ্ব নেই, ভালো বাংলা শেখা যে ভালো ইংরাজি শেখার পক্ষে কোথাও অন্তরায় নয়, এটা কে বোঝাবে এই ভীতু জাতকে? বছরে একদিন লাল শাড়ি পরে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, সন্ধ্যাতে একটু চটুল ফিল্মি গানের সাথে পানভোজন, আপাতত বাঙালির 21শে ফেব্রুয়ারি এটাই। আসলে বেশিক্ষণ বাঙালি থাকতে ভয় পায় বাঙালি, পাছে লোকে প্রাদেশিক বলে। প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতেই আর একবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। ব্যর্থতায় জর্জরিত, ভীত, অমেরুদণ্ডী এই জাতকে কে বোঝায় 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য? দোহাই পালনাটা বন্ধ। বয়সে করা দরকার। ভাষাটা ভালো শিখেছিল ইংরেজি আর বাংলা, খুব দৃঢ়তার সঙ্গে আমার মনে হয় হতো আজ আমি বিফল, বোঝাতে পারিনি কাউকে। প্রথম বিকাশ আমাকে অ্যাটাক করছে ইংরেজি বলে, ওটা আমার চাকরি, কিন্তু আমি বলেছিলাম যে ভাষায় আমি সাবলীল, সেটা বাংলা। প্রসূন বাবু কেন যে বুঝলেন না কে জানে। আমি বলেছিলাম ব্যাবেল মিথ, ভালো করে বুঝো। এখানে একটা গল্প, কাল্পনিক গল্প আছে, যে মানুষগুলোকে যদি এক ভাষায় কথা বলতে দেওয়া হয় তাহলে ওদের বিবাদ হবে না। তাই ভগবান চাইলেন যাতে ঝগড়া করে, সেজন্য অনেকগুলো ভাষায় কথা বলেন।
অর্থাৎ এক ভাষায় বললে যেন বিবাদ হবে না। আমেরিকা এক ভাষায় কথা বলে, ওদের মাতৃভাষা ইংরেজি, তবুও ওদের যুদ্ধ হলো, তবুও ওদের গৃহযুদ্ধ হলো ভাষা নিয়ে নয়। গৃহযুদ্ধটা যে হয়েছিল স্লেভারি নিয়ে, আই নো ইট ভেরি ওয়েল। ভাষা নিয়ে নয়, এক ভাষায় কথা বললেও যুদ্ধ হলো। তার মানে এক ভাষায় কথা বললে যুদ্ধ হবে না তার মানে। আমি যেটা বলেছি যে চক্রবর্তী দেশ 21শে ফেব্রুয়ারির সভা বিতর্কে জমে উঠেছে। আমরা এবার আমাদের আরেক অতিথি ডক্টর অমলকান্তি রায় মহাশয়ের কাছ থেকে তার ভাবনা জেনে নেব। একটা কবিতাই পড়ছি প্রথম। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। সবারই জানা। আমি এটা ইচ্ছে করে পড়লাম, একটু অন্যদিকে যাই। এত ভালো আলোচনা হচ্ছিল, ঋদ্ধ হচ্ছিলাম। সত্যি ওর কথা অতুলনীয়। ভাষা বিজ্ঞানের অধ্যাপক হিসাবে যে বক্তব্যগুলো আমরা শুনি বা শোনার সুযোগ পাই না, দারুণভাবে সেগুলো তুলে ধরেছেন। খুব সব কথাই তার মেনে নিয়ে একটু কথা আমিও মানে বলবো যে এখানে একটুখানি সামান্য আপত্তি রয়েছে। অধ্যাপক বিকাশ রায় তো বাংলা ভাষার প্রতি তার দরদ এবং সব ভাষার প্রতি দরদ থাকা সত্ত্বেও নিজেরা তো আমরা সেটাকে অবশ্যই গুরুত্ব দেব। আজকের দিনের তাৎপর্য এবং নিজেদের সঠিকভাবে কি বিচরণ করা প্রয়োজন, শুধু একটি বিশেষ দিনকে অনুসরণ করাই যে আমাদের লক্ষ্য নয়। একদম চাঁচাছোলা ভাষায় আমাদের প্রিয় পুলিশ সুপারিনটেন্ডেন্ট মালদা জেলার প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয় জানিয়ে দিয়েছেন। তা একটু ভাবছিলাম, তা আমার আর কি বলার থাকবে, তাহলে একটু বাংলাদেশ ঘুরে আসি। আমি আমাদের এসপি সাহেবের একটি কথা, খুব মূল্যবান কথা বলেছেন যে ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে ভাষাটি রয়েছে উর্দু এবং বাংলা, বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ডক্টর শহীদুল্লাহ সাহেব তিনি ঠিক 1947 সালের সময়, যখন এই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে পূর্ব পাকিস্তানের, উর্দু নিয়ে বিভিন্ন আলোচনা চলছিলেন, উনি বিখ্যাত ভাষাতত্ত্ববিদ, উনি কিন্তু বলেছিলেন যে দুটি হোক, উর্দু এবং বাংলা। তার কারণ বাংলা ভাষার যে লোকরা রয়েছে পূর্ববঙ্গে, সেখানে বাংলা চর্চা হবে, উর্দু হতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু তিনি তো ভাষাতত্ত্ববিদ, রাজনীতিক নন, যথেষ্ট পণ্ডিতি দিয়ে এই কথাটা বলেছিলেন সে সময়। আর আমাদের মাননীয় অধ্যাপক সত্যপাত্র মহাশয় সবটাই মেনে নিয়ে, হয়তো সেটা তিনি একটা প্রসঙ্গক্রমে বলেছেন যে ভাষার যখন মৃত্যু হচ্ছে, জানি এটা ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন 25 দিনের মাথায়, কেউ বলছেন 2 সপ্তাহের মাথায়, এগুলো সমীক্ষার ব্যাপার। কোনো কোনো ভাষা দ্রুত 7 দিনের মাথায়, এবং কোনটা 1 মাসের মাথায়, এরকম প্রায় 6-7 হাজার ভাষা যে রয়েছে সারা পৃথিবী জুড়ে মরে যাচ্ছে। চোখের সামনে একটা উদাহরণ দিয়ে, আমাদের পশ্চিমবাংলায় যদি ডুয়ার্স এলাকায় থাকেন, সে টোটো ল্যাঙ্গুয়েজ, টোটো ভাষায় যারা রয়েছে ওখানে, আমার বিশেষ সৌভাগ্য যে ওখানে অনেকবার গেছি। এখন 1300 লোকজন রয়েছে, তাদের মধ্যে কয়েকজনে ব্যবহার করছেন, 500-600 লোক, আর বেশিরভাগ ওখানে নেপালি ভাষা দ্বারা ডোমিনেটেড হয়েছে। এবং ডোমিনেটেড হয়েছে সেখানে অশোক টোটো, রমন টোটো এবং তাদের ছেলেমেয়েরা খুব লড়াই করে যাচ্ছেন, উপন্যাসও লিখছেন, জানাচ্ছে। এটা হচ্ছে যে কথা বললেন যে সেটাকে প্রিজার্ভেশন করা দরকার, ভাষা বৈচিত্র্যের জন্য সেটা রাখা দরকার। এটা যেমন সত্য, এই ডমিনেট করার বিরুদ্ধে একটা প্রচন্ডভাবে লড়াই, মানে যেখানে পূর্ববঙ্গে, মানে তৎকাল পূর্ব পাকিস্তানে, যেখানে প্রচুর প্রচুর প্রলোভন দেখানো হয়েছে, উর্দু ভাষা শিখলে চাকরি হবে, উর্দু ভাষা শিখলে পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে যেতে পারবে, নানাবিধ রাজনৈতিক এবং সামাজিক সুবিধাগুলো যে দেওয়া হতো বা দেওয়া যাবে, সেটার বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করলেন। সেখানে কিন্তু সেই বাংলা ভাষাটাকে আর গ্রাস করতে তারা দেয়নি। এটা একটা ব্যতিক্রম।
এটা পৃথিবীর ক্ষেত্রে একটা একটা ব্যতিক্রম। সুতরাং এই ইতিহাসটা আমাদের মনে রাখতেই হবে। আমি এইটুকু বলি যে বাংলাদেশ সদ্য আমি ঘুরে এলাম, বেশ ছিলাম 10-12 দিন ছিলাম। এই সকল যারা কবি সাহিত্যিক ছিলেন যতটা তাদের সঙ্গে মেলামেশা করেছি, তারা বলছেন দেশ ভাগের যে বেদনাটা এটা সত্য করে মেনে নিতে হবে। 1947-এর দেশ ভাগের বেদনা, ওপার বাংলার হিন্দু লোকদের যে বেদনাটা, সেই বেদনাটা ওখানকার স্থানীয় লোকের নেই। যারা এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ওপারে গেছেন তাদের মধ্যে সেই বেদনাটা ছিল। তার হাসান আজিজুল হকের সেই আগুন পাখি উপন্যাসটার মধ্যেই জোর দিয়ে বলেছেন, সেখানে বর্ধমানের আঞ্চলিক ভাষায় কথা বলছেন, সে আগুন পাখির সেই বয়স্ক মহিলা নায়িকাটি তিনি বলছেন তার কাছে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। একটু দার্শনিক দৃষ্টিভঙ্গিতে হাসান আজিজুল হকের সেটা লেখা, তার মধ্যে বেদনা আছে। যারা ওখান থেকে গেছেন তারা কিন্তু আমরা যেমন 1947-এর প্রেক্ষিতে প্রচুর উপন্যাস, সাহিত্য, কবিতা মানে এখনো লেখা চলছে। তাদের সে সময় ওই জায়গায় কিন্তু ততটা আসেনি যতটা 1952-তে এলো। সেটা কখন থেকে শুরু হলো? যে 1948-এ যখনই উর্দুকে রাষ্ট্রভাষা আমরা করব, তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনগুলো চলছিল। 1948, 49, 50, 51 সেই সময় সেখানকার বুদ্ধিজীবীরা তারা যে আন্দোলনগুলো করছেন কিন্তু সফল হতে পারেননি। না হওয়ার কারণ সেখানে হাসান আজিজুল হক বলছেন তারা 11ই মার্চ বাংলা ভাষা দিবস তারা পালন করতেন। 11ই মার্চ ওই ভাষাটার গণ্ডিটা ছিল শহর কেন্দ্রিক।